নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। দুপুরে আক্রমণ করেছিলেন নির্বাচন কমিশনকে, আর আবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, এবং প্রতি ছত্রে ছত্রে তিনি বললেন সীমা পরিসীমা ছাড়িয়েছে নির্বাচন কমিশনের। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, একেবারে সংবিধানের ধারা তুলে ধরে ধরে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন, এবং সেই চিঠিতে একাধিক বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম দুপুরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখলেন, এবং তিনি চিঠিতে বলছেন যে নির্বাচন কমিশন সংবিধান ও শালীনতার সীমা লঙ্ঘন করছে, পক্ষপাত দুষ্ট আচরণ করছে। এমনকি তিনি বলছেন যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বাস্তব পরিস্থিতি উপেক্ষা করছে নির্বাচন কমিশন। তিনি বলছেন একাধিকবার কমিশনকে জানানো হলেও কোনো পদক্ষেপ করেনি কমিশন। এমনকি সুপ্রিম কোর্টে বাধ্য হয়েছে যেতে রাজ্য, কারণ সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে হবে মানুষকে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে আদালত কিছু নির্দেশ দিলেও নির্বাচন কমিশনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়ে গেছে। তিনি এটাও বলছেন যে হঠাৎ করে রাজ্যের একাধিক আমলা এবং তার সঙ্গে পুলিশ অফিসারদের বদলি করে দেওয়া হয়েছে। মডেল কোড কোনো ভাঙা হয়নি, তাদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ তাদের কাছে নেই, কোনো নির্দিষ্ট অভিযোগ নেই, তারপরেও তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে। এতে প্রশাসনে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে বলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে ক্ষোভ প্রকাশ করছেন। তিনি বলছেন যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন নতুন যারা জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসাবে দায়িত্ব নিয়েছেন তাদের অসুবিধা হতে পারে, বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। 15 জন সিনিয়র পুলিশ অফিসারকে অন্য রাজ্যে অবজারভার পাঠানো নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে রাজ্যের সঙ্গেই আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা কার্যত কেন্দ্রীয় হস্তক্ষেপ বলেই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলছেন যে মার্চ এপ্রিলে ঝড়ের সময় সিনিয়র অফিসারদের সরানোয় বিপর্যয় মোকাবিলায় ব্যাহত হতে পারে। শুধু তাই নয়, তিনি এটাও বলছেন যে এই পরিস্থিতির দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনকে নিতে হবে। সোমরাজ আরো বললেন, আরো লিখলেন যে যাদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে তারা এখানকার ভৌগোলিক অবস্থানটা জানেন না, চেনেন না, ভাষার সঙ্গে তাদের কোনো পরিচয় নেই, সোশিও কালচারাল সামাজিক সংস্কৃতি তার সঙ্গেও কোনো রকম পরিচয় নেই। একদমই। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম তোমাকে চিঠির অংশটা বলে দিই। তিনি বলছেন আরও যে চিঠিতে তিনি আরও যেটা বলেছেন যে মার্চ এপ্রিলে ঝড়ের সময় সিনিয়র অফিসারদের যদি সরানো হয়েছে এতে বিপর্যয় মোকাবিলা ব্যাহত হতে পারে। তিনি এটাও বলছেন যে বাইরের অফিসারদের পরিস্থিতি না জানা আইন শৃঙ্খলা সমস্যা তৈরি হতে পারে। তার কারণ যাদেরকে বদলি করা হয়েছে এবং যাদের নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে অনেক অফিসার রয়েছেন যারা নতুন জেলা শাসকের দায়িত্ব নিয়েছেন, নতুন এসপি হিসেবে দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ তাদের এর আগে জেলা শাসক বা এসপি হিসাবে কাজ করার অভিজ্ঞতা নেই। যেই জায়গাটাতেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে, এবং তিনি চিঠিতে স্পষ্ট বলছেন যে আর্টিকেল 324-এর আড়ালে রাজ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এমনই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী দিনে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা তৈরি হয় তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও চিঠি লিখছেন, এবং তিনি বলছেন যে এই গোটা বিষয়টাই গণতন্ত্রের পরিপন্থী, একতরফা এবং তড়িঘড়ি সিদ্ধান্ত। শুধু তাই নয়, নির্বাচন যেখানে আসছে তবুও যেখানে সরকার এখনো ক্ষমতায় রয়েছে তবুও নির্বাচিত সরকারকে দুর্বল করার চেষ্টা করছে। এবং তিনি চিঠি একদম শেষ দিকে এর আগে বহু চিঠি লিখেছেন, কিন্তু জ্ঞানেশ কুমার বা ইলেকশন কমিশন সেইভাবে কোনো সাড়া দেয়নি, বরং একচ্ছত্র আধিপত্য নিয়েই বারবার এই পদক্ষেপ করেছে। এর রাজনৈতিক তাৎপর্যটা খুব সংক্ষেপে জানতে চাইব।
দেখো এর রাজনৈতিক তাৎপর্য, তার কারণ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আমরা দেখেছি যে নির্বাচন কমিশনকে চিঠি লিখে একের পর এক এসআইআর প্রক্রিয়া চলাকালীন সময় একের পর এক ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন এবং প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সেই ইস্যুগুলি নিয়েই পরে নির্বাচন কমিশন বিভিন্ন সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেছিলেন। আমরা এটাও দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি যে ইস্যুগুলি নিয়ে সরব হয়েছিলেন তারপরে বিশেষ করে তোমার হয়তো মনে আছে এসআইআর প্রক্রিয়া চলাকালীন সময় বেশ কিছু টেকনিক্যাল ইস্যু তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে পরে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের সব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে সেই ইস্যুগুলো সমাধানের চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ আজকের এই চিঠি রাজনৈতিক তাৎপর্য অনেকটাই, তার কারণ যেখানে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে, যদিও আজকে এই নিয়ে এই মুহূর্তে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠক চলছেন, যে বৈঠকে মুখ্য সচিবে রয়েছেন, কিন্তু যেখানে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে তার আগে আইন শৃঙ্খলা ইস্যুতে নির্বাচন কমিশনকে পুরো দায় নিতে হবে, এই বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন। বেশ, একবার দেখাই যে নির্বাচনের জন্য যে তালিকা প্রকাশ করলো তৃণমূল যেদিন, সেই দিন কিভাবে খড়গহস্ত হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন, আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন, কিন্তু তাও মনে রাখবেন সব অফিসারই আমাদের অফিসার, যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও ইলেকটেড গভর্নমেন্ট কিন্তু থাকে, এবং আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। আজ দুপুরেও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন এক স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়। কি লিখেছেন দেখুন। যেভাবে নির্বাচন কমিশন বাংলাকে আলাদাভাবে চিহ্নিত করে টার্গেট করেছে তা শুধু নজিরবিহীন নয়, উদ্বেগজনক। কি লিখেছিলেন আরও? কমিশনকে তোপ দেগে মুখ্যমন্ত্রী। নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, এডিজি, আইজি, ডিআইজি যে খোল নলচে বদলে দিয়েছিল প্রশাসনের জেলা শাসক এবং পুলিশ সুপার সহ 50 জনেরও বেশি আধিকারিককে ইচ্ছেমতো অপসারণ করা হয়েছে। লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটি কোনো প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং সর্বোচ্চ স্তরের রাজনৈতিক হস্তক্ষেপ বলেও ক্ষোভ প্রকাশ করেন। যে সমস্ত প্রতিষ্ঠান নিরপেক্ষ থাকার কথা, তাদের পরিকল্পিত রাজনীতিকরণ সংবিধানের ওপর সরাসরি আঘাত বলেও অভিযোগ করেছিলেন, আক্রমণ করেছিলেন কমিশনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন ভুলে ভরা এসআইআর প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যেই 200-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, তিনি আরও লিখেছিলেন কমিশনকে তোপ দেগে, তখন কমিশনের আচরণ স্পষ্ট পক্ষপাত এবং রাজনৈতিক স্বার্থের কাছে আত্মসমর্পণের ইঙ্গিত দেয়, যা বাংলার মানুষকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে। কমিশনকে তোপ দেগে তিনি লিখেছেন, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা এখনো প্রকাশিত হয়নি, যা সুপ্রিম কোর্টের নির্দেশের স্পষ্ট অবমাননা। সাধারণ মানুষ উদ্বিগ্ন, অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বারবার তোপ দাগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আক্রমণ করছেন, চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনকে। আর ভরকেন্দ্র ভবানীপুর, সেই ভবানীপুরে তৃণমূলের অন্যরকম স্লোগান, নয়া স্লোগান ভবানীপুরের জন্য। আর কি কৌশল, বৈঠক দেখুন। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি, দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর। ভবানীপুরে নিজের অফিসে বৃহস্পতিবার রণকৌশল বৈঠক সারলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৈঠকে ছিলেন সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, ফিরহাদ হাকিম এবং ভবানীপুরের একাধিক কাউন্সিলররা।
তৃণমূল নেত্রী নির্বাচনী কেন্দ্রে কিভাবে প্রচারে ঝড় তুলতে হবে সেটাই ছকে ফেলা হয়েছে এই বৈঠকে। ঠিক হয়েছে নয়া স্লোগান। এবার ভবানীপুরে তৃণমূলের স্লোগান, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এটাই মূল উদ্দেশ্য আমাদের। তৃণমূলের দুর্গ ভবানীপুর, সেখানে জোর দেওয়া হচ্ছে ডোর টু ডোর প্রচারে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবানীপুরের প্রতিটি বহুতলে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হবে। প্রয়োজনে একই বাড়িতে একাধিকবার যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা এবং মিছিল করবেন। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে, সেখানে বিজেপির টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তাঁর মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে হারান। 21-এ মমতা জেতেন 58,835 ভোটে। 24-এর লোকসভা ভোটে ভবানীপুরে তৃণমূল লিড নেয় 8,297 ভোটের। 28শে ফেব্রুয়ারি কমিশনের প্রথম ভোটার তালিকা অনুযায়ী ভবানীপুর কেন্দ্র থেকে বাদ গিয়েছে 47,129 জন ভোটারের নাম। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhavanipur. Even there is a one vote. মুখ্যমন্ত্রীর কেন্দ্র, প্রতিপক্ষ বিরোধী দলনেতা, একে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তাদের টার্গেট ভবানীপুরে জয়ের মার্জিন 21-এর থেকেও বাড়ানো। গোটা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি ভবানীপুরের ঘরের মেয়ে, আর এই ঘরের মেয়ে স্লোগানকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনের 2026-এ ভবানীপুর কেন্দ্রিক প্রচারে জোর দিতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা 2021-এর উপনির্বাচনে যে ব্যবধান বিরোধী প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই 58,000 ভোটের ব্যবধানকে ছাপিয়ে গিয়ে যেন 60,000-এর বেশি ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে, সেই রণকৌশল নিয়েই তৃণমূল কংগ্রেস আগামী দিনে ভবানীপুর জুড়ে প্রচার করার সিদ্ধান্ত নিল। ক্যামেরা রাজীব সিংয়ের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ভবানীপুরে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী আজকেই শুরু করে দিলেন প্রচার আর সুর সপ্তমী। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার থেকে শুরু করে দিলেন প্রচার। ভবানীপুরের চক্রবেড়িয়ায় প্রথম জনসংযোগ। সেখান থেকে বিজেপির অফিস। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান বিজেপির কর্মী সমর্থকরা। বিলি করা হয় মিষ্টি। এরপর বিজেপির অফিসে কর্মী সভা, সেখান থেকে বেরিয়ে দেওয়াল লিখন। এরপর ফের জনসংযোগ। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে না। হাঁটতে হাঁটতে এদিন ভবানীপুর থানাতেও যান শুভেন্দু অধিকারী। না, পুলিশকে মিসইউজ করবেন না বলে গেলাম আমি, আমার কাছে রেকর্ড আছে।
প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথাই করবেন না। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব, যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে। 25,000 ভোটে হারাবো, আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব, আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। আমি প্রথম দিন যা পেয়ে গেছি, দেখুন ভোটার গণদেবতার প্রথম দিনই আমি আশীর্বাদ পেয়ে গেছি। দাদা, আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আপনাকে বলি, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। নিউজ 18 বাংলা। আর বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হলো, হেভি ওয়েট প্রার্থী তালিকা প্রকাশ হলো। 111 জনের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি, এবং সেই তালিকায় নাম রয়েছে যাদের, সেই তালিকায় উল্লেখযোগ্য নাম: রিতেশ তিওয়ারি, অর্জুন সিং, পাপিয়া অধিকারী, রেখা পাত্র, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তরুণ জ্যোতি তিওয়ারি। কাশীপুর বেলগাছিয়া থেকে লড়ছেন রিতেশ তিওয়ারি, অর্জুন সিং, তাপস রায়, রূপা গঙ্গোপাধ্যায়। তারা কি বলছেন দেখুন। তৃণমূল পার্টিটাই চলছে গুন্ডা আর পুলিশের ভরসা। নওয়াপাড়া মানুষ এইসব ধরনের লোককে পছন্দ করে না। 200% কনফিডেন্স ও লড়াইতে যে নেই, ও লড়াইতে মানে থাকার যোগ্যও নেই। কোনো লড়াই কঠিনও নয়, সহজও নয়। লড়াই এটা 14th ইলেকশন হবে আমার। সুতরাং মানুষের কাছে যাব সরকারের ব্যর্থতাকে নিয়ে, শাসক দলের অপদার্থতাকে নিয়ে, এবং পশ্চিমবাংলায় 15 বছরে যা যা ঘটার কথা নয় ঘটেছে, যেটা পশ্চিমবাংলার মানুষ আশা করেনি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, যার জন্যই তো ছেড়ে চলে আসা। সুতরাং সেই কথাগুলোই প্রচারে রাখবো। সোনারপুরে মানুষ আমাকে আন্দোলনেও দেখেছে। সোনারপুরে মানুষ, সোনারপুর মানে উত্তর দক্ষিণ বারুইপুর সব জায়গায় আমাকে মানুষ আন্দোলনে দেখেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সব প্রোগ্রামে দেখেছে। কার্যকর্তারা আমাকে বহু বছর ধরে খুব ভালোবাসে এবং খুব ডাকে, চেনে। সবাই খুব খুশি। আমার ধারণা আজকে যা পরিস্থিতি, তাতে মানুষ শুধু ভারতীয় জনতা পার্টিকেই চাইছে। আর বিজেপি নিশীথ প্রামাণিককেও ক্যান্ডিডেট করেছে, কিন্তু পুরুলিয়া থেকে বিশ্বজিৎ মাহাতোকে প্রার্থী করেছে অজিত মাহাতো, যিনি কুর্মী আন্দোলনের সঙ্গে জড়িত, তার ছেলেকে। কিন্তু সরাসরি নয়, প্রতীক দেয়নি। কেন সরাসরি নয়? সরাসরি চলে যাব প্রথমে ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, কেন সরাসরি নয় এবং বিজেপি বিশ্বজিৎ মাহাতোকে তাও প্রার্থী করলো? দেখো অন্দা, এ ব্যাপারে একেবারেই স্পষ্ট নয়। তার একদিকে যখন বিশ্বজিৎ মাহাতো দাবি করছে যে তিনি পদ্ম সিম্বল নিয়ে লড়বে, কিন্তু বিজেপি দলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, বিজেপি সমর্থিত প্রার্থী। এবং এই একেবারেই জয়পুর বিধানসভা কেন্দ্রের যে প্রার্থী তালিকায় যে নাম রয়েছে বিশ্বজিৎ মাহাতো, সে আদিবাসী কুর্মী সমাজের অন্যতম মুখ, এবং যেটা রাজনৈতিক মহল মনে করছে কুর্মী ভোটের মন পেতেই একেবারেই বিজেপির মাস্টার স্ট্রোক। এবং একেবারেই আদিবাসী কুর্মী সমাজের আন্দোলনের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতো, সেও আন্দোলনের সাথে যুক্ত। এবং এই বিশ্বজিৎ মাহাকে প্রার্থী করার বিষয়ে যে বিজেপির একটা লক্ষ্য আছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দেখা যাক এই পদক্ষেপ থেকে ফায়দা তুলতে পারে কিনা বিজেপি। বিশ্বজিৎ মাহাতো কি বলছেন দেখুন। আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমাকে সুযোগ করে দিয়েছে, ওই জন্য বিজেপি পার্টিকে অশেষ ধন্যবাদ। স্বপ্ন রয়েছে এই যে বালির দাম থেকে শুরু করে স্কুলে শিক্ষক নেই, প্রত্যেকটা যে বঞ্চনা, এখানে যে পুরুলিয়াকে এখনো পিছিয়ে রাখা হয়েছে, প্রত্যেকটার আমি আওয়াজ তুলব। জয়পুর বিধানসভায় আজ পর্যন্ত যেটা হয়নি, আমি সেই রেকর্ড ভোটে জিতবো। পাহাড়ে কি করলো বিজেপি? পাহাড়ে প্রার্থী বদল করলো বিজেপি। শুধু তাই নয়, উল্লেখযোগ্য হচ্ছে জিএনএলএফ কে প্রার্থী দিল না। নীরজ জিম্বা, যিনি দুবারের বিধায়ক, তাকে টিকিট দিল না বিজেপি। আর অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চাকে টিকিট দিল। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, আদৌ কি এবার জিএনএলএফ থাকবে বিজেপির সঙ্গে? দেখো,
দেখো, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমরা কিছুক্ষণ আগে নীরজ জিম্বা দুবারের দার্জিলিংয়ের বিধায়ক এবং 2019 সালে প্রথম উপনির্বাচন এবং 2021 সালে তিনি জয়ী হন এবং তাকে কিন্তু টিকিট দেওয়া হয়নি। তিনি কিন্তু তার ঘনিষ্ঠ মহলে প্রকাশ করেছিলেন, আশা প্রকাশ করেছেন যে হ্যাট্রিক করবে আমরা দার্জিলিং আসন থেকে। তার সেই হ্যাট্রিক করার যে স্বপ্ন তা কিন্তু বিফলে গেল, অর্থাৎ তাকে টিকিট দেওয়া হলো না। একটা আক্ষেপের সুর কিন্তু শোনা গেল তার গলাতে। আর এবং আগামীকালই কিন্তু জরুরি বৈঠক তলব করেছে জিএনএল, তাদের কেন্দ্রীয় কমিটি বৈঠক করে আগামী দিনে বিজেপির সঙ্গে তাদের জোট থাকবে কি থাকবে না। কারণ এনডিএর শরিক হিসেবে জিএনএল কিন্তু বহু পুরনো দল, তবুও তাদের পাহাড়ের 3টি আসনের মধ্যে 1টি আসনে দেওয়া হলো না। গত 2টি ইলেকশনে তাদের দার্জিলিং আসনটি ছাড়া হয়েছিল, সেই দার্জিলিং আসনে এবার দেওয়া হলো বিমল গুরুং গোর্খা জনমুক্তি পার্টিকে এবং সেখানে বিমল গুরুংয়ের ঘনিষ্ঠ নমন রায়কে প্রার্থী করা হচ্ছে। অন্যদিকে কালিম্পংয়ে প্রাক্তন ভারতীয় হকি দলের অধিনায়ক কাম গোলকিপার ভরত ছেত্রীকে দেখা যাক জিএনএল এর দীর্ঘদিনের জোট সঙ্গী তারা বিজেপির সঙ্গে থাকে কিনা। আগামীকাল বৈঠক ডেকেছেন জিএনএলএফ এর নেতৃত্ব, সেখানেই সিদ্ধান্ত। 26-এ টার্গেট বাংলা। নরেন্দ্র মোদী 14টি কর্মসূচি করবেন আগামী 1 মাসের মধ্যে। 14টি কর্মসূচি নরেন্দ্র মোদীর। অমিত শাহ আসছেন। অমিত শাহ পাহাড় থেকে একেবারে সমুদ্র পর্যন্ত, সাগর পর্যন্ত জনসভা করবেন, রোড শো করবেন। নরেন্দ্র মোদীও রোড শো করবেন। 8টি রোড শো সভা করবেন অমিত শাহ। ভোট প্রচারে 7টি জনসভা নীতিন নবীনের, 6টি সভা করবেন জেপি নাড্ডা। 30 বছর পর ফের বহরমপুরের বিধায়ক হিসেবে প্রার্থী হিসেবে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ফের বিধানসভায় ফেরার জন্য আবার বিজেপির প্রার্থী সুব্রত মৈত্রর সঙ্গে লড়াই করবেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী বহরমপুর থেকেই লড়বেন এরকমটা নিজেই জানালেন। তিনি বললেন পার্টি সিদ্ধান্ত নিয়েছে, পার্টি তার ইচ্ছে, সেই ইচ্ছে তিনি পূরণ করবেন। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করবো। আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা। আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিলাম। সেই বহরমপুরের এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল আমার সামনে। হ্যাঁ, অস্বস্তি একটা লাগবে। এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। ফলে আমি পার্টি ম্যান, পার্টি যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো। কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না যে মানুষ চাইছে তাই কেউ দাঁড়াচ্ছে। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার।